এয়ার ইন্ডিয়ার একটি বিমান 787 দুর্ঘটনায় বহু যাত্রী মারা গেছেন। বিমান কর্মী এবং যাত্রী প্রচুর মারা গেছেন এই দুর্ঘটনায়। যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা পরিবার, যারা দুঃখ পেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, যারা খুব ভেঙে পড়েছেন, তাদের আমি আর কিছু সান্ত্বনা আমার জানানোর নেই। আমি এটুকু বলতে পারি, ভগবানের ওপর আস্থা রাখুন। তারা নিশ্চয়ই আপনাকে, ভগবান নিশ্চয়ই আপনাদের এই শোক সামলাবার শক্তি দেবেন। এখন প্রশ্নটা হচ্ছে, এইরকম একটা বিমান, ড্রিম লাইনার, পৃথিবীর সব থেকে সেফ বিমান, যে বিমানে প্রধানমন্ত্রী মোদিও যাত্রা করেন, সেই বিমানে ওড়ার 6 মিনিটের মধ্যে সেই বিমানের দুটো ইঞ্জিন একসঙ্গে ফেল করে গেল। বিমানের থ্রাস্ট কমে গেল, যন্ত্রপাতি সমস্ত বিকল হয়ে গেল। বিমান মাটিতে 650 ফুট ওপর থেকে মাটিতে আছড়ে পড়ে সব যাত্রীরা প্রাণ হারালেন। এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি কোনো রকম এর পেছনে উদ্দেশ্যমূলক কিছু রয়েছে? এখন তদন্ত চলছে। ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, সেই ব্ল্যাক বক্সের খুঁটিনাটি সমস্ত বিশ্লেষণ হবে। বোয়িং থেকে লোক এসছেন, তারাও করবে। আমাদের ডিরেক্টর জেনারেল অফ এভিয়েশন, তারাও সমস্ত তদন্ত করছেন। তার তদন্ত কমিটি করা হয়েছে। কিন্তু একটা সন্দেহ চারদিকে কিন্তু উঁকি মারছে, সেটা হচ্ছে অন্তর্ঘাত। এই অন্তর্ঘাতের পেছনে কিন্তু লুকিয়ে আছে সিন্দুর। সিন্দুরে যারা যারা আঘাত পেয়েছিল তারা কারা? একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চীন, আর একটা হচ্ছে তুর্কি। চীন চুপচাপ আছে মুখে, চীন খুব চালাক, চীন মুখে চুপচাপ কোনো কথা বলবে না। আজ পর্যন্ত চীনের কাছ থেকে একটা স্টেটমেন্ট বেরোয়নি। যা স্টেটমেন্ট বেরিয়েছে সামান্য তুর্কি দিয়েছে, আর বাকি বকে যাচ্ছে পাকিস্তান। এবং আর একটা জিনিস যেটা খুব চোখ টাটানো ব্যাপার, সেটা হচ্ছে এই আহমেদাবাদে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে তুর্কি। আর সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা, যারা এইখান থেকে ফলস আধার কার্ড, প্যান কার্ড তৈরি করিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। তারাই ওখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চাকরিতে যোগ দিয়েছিলেন। এখন তুর্কির সঙ্গে পাকিস্তান এবং তার সঙ্গে বাংলাদেশ, সব কটাকে যদি একসঙ্গে মেলানো যায়, তাহলে কিন্তু একটা লাইন অফ অ্যাকশন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে অন্তর্ঘাতের দিক দিয়ে। এখন সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই তদন্ত কমপ্লিট হবে। এইটা অন্তর্ঘাতের প্রশ্নটা এই কারণে উঠে আসছে যে দুজন পাইলট যারা চালাচ্ছিলেন তারা অত্যন্ত অভিজ্ঞ। তারা বহুদিন ধরে বিমান চালাচ্ছেন। আর সব থেকে সেফেস্ট বিমান হচ্ছে গিয়ে ড্রিম লাইনার। তার দুটো ইঞ্জিন বার্ড হিট হতে পারে, একসঙ্গে দুটো বার্ড হিট হয় না। একসঙ্গে দুটো বার্ড হিট হলে তাহলে তারপরে তো ইঞ্জিনের ভেতরে ধোঁয়া বেরোতো। যে সমাজ মাধ্যমে যে ছবি বেরিয়ে আসছে তাদের দেখা যাচ্ছে ইঞ্জিনে তো কোনো আগুন ধরেনি, কোনো ধোঁয়া বেরোয়নি, জাস্ট বিমানটা জাস্ট স্লাইডিং করতে করতে ধপ করে পড়ে গেল 6.5 মিনিটের মধ্যে। এমনকি বিমানের চাকা পর্যন্ত ভেতরে ঢোকানোর সময় পায়নি। শুধু
পাইলট মেডে 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 বলেছেন, ব্যাস, তারপর আর কোনো উত্তর আর পাওয়া যায়নি, বিমান পড়ে গিয়েছে। এটা কি করে সম্ভব? তাহলে কি এখানে তুর্কির হাত দিয়ে বাংলাদেশি যারা ক্রু রয়েছে, ওখানে গ্রাউন্ড হ্যান্ডেলিং স্টাফ রয়েছে, তাদের মাধ্যমে কোনো চক্রান্ত হয়েছে? এবং যারা ওখানে আহমেদাবাদে কিছু সবসময় ভেতরের কিছু লোক জানবেন কেল্লার দরজা ভেতর দিক দিয়ে খোলে সব সময়, একদম ঐতিহাসিক যুগ থেকে দেখবেন কেল্লার দরজা ভেতর দিক দিয়ে খোলে। ঘরের শত্রু বিভীষণ থাকে, এই বিভীষণকে এখন খুঁজে বের করা হবে, কারণ সার্টিফিকেট কিন্তু নিয়ে বিমান উঠেছিল, ফিট সার্টিফিকেট নিয়ে বিমান উঠেছিল। এবং পাইলট ওড়ার আগে এই সমস্ত বড় বড় যাত্রায়, ছোট যাত্রাতেও হলো, পাইলট কিন্তু ওড়ার আগে তারা কিন্তু পুরোটা ঘুরে 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 দেখে নেয়, সন্তুষ্ট হয়ে নেন যে সব ঠিক আছে কিনা, তারপরেই তারা বিমানে ওঠে। এই বিমানটা যেটা ড্রিমলাইনার 787, এটা মাত্র 11 বছর আগে কেনা হয়েছিল। এর ওড়ার ক্ষমতা হচ্ছে 44,000 বার। তার মধ্যে মাত্র এই 14 বছরে, মানে এই গত 14 বছরে মাত্র 13,000 বার সে পাড়ি দিয়েছে, মানে হাফেরও হাফ সে পাড়ি দিয়েছে। আর সেই বিমানে কোনো ত্রুটি ছিল না বলে ফিট সার্টিফিকেট তাকে দেওয়া হয়েছিল। তাহলে শেষ মুহূর্তে কনিষ্কের মতো কিছু একটা ভেতরে করা হয়েছিল যাতে সমস্ত সার্কিট ফেল হয়ে যায়। কারণ মানে আন্দাজ করা হচ্ছে প্রাথমিকভাবে যে বিমানের সমস্ত সার্কিট ফেল করে গেছিল এবং সমস্ত যন্ত্র বন্ধ হয়ে গেছিল। বিমানকে নিয়ন্ত্রণ করার কোনো রকম স্কোপ ছিল না। গ্লাইডিং করে করে বিমান নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু উচ্চতা এত কম ছিল, মানে 60-65 তলা একটা বিল্ডিং, 650 ফিট, এমন কিছু নয়, সেখান থেকে একটা অত বড় বিমান একটা গ্লাইডিং করা সম্ভব না। মানে এইগুলো দেখে সমস্ত কিছু বুঝে মনে হচ্ছে যে এর পেছনে কোনো রকম অন্তর্ঘাত থাকলেও থাকতে পারে। এখন যতক্ষণ না পর্যন্ত সব কিছু ঠিক হচ্ছে, মানে তদন্ত হয়ে বেরোচ্ছে, ততক্ষণ আগাম কিছু বলা উচিত নয়। তবু মানে ইতিউতি শোনা যাচ্ছে যে এর পেছনে অন্তর্ঘাত রয়েছে এবং হাত রয়েছে তুর্কি, পাকিস্তান এবং বাংলাদেশে। আর এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় যে তুর্কি, পাকিস্তান এবং বাংলাদেশ এর সঙ্গে জড়িত আছে, তাহলে আমি দর্শক গ্যারান্টি দিয়ে বলছি এই তিনটে দেশ কিন্তু আর থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না এই তিনটে দেশের। 28 জন না 24 জন মারা যাওয়া পহেলগাঁওতে, ফিগারটা ঠিক মনে নেই, এই মুহূর্তে মনে পড়ছে না, মারা যাওয়ার যে প্রতিশোধ ভারতবর্ষ নিয়েছিল, এতগুলো প্রাণের প্রতিশোধ ভারতবর্ষ কি করে নিতে হয় খুব ভালো করে জানে। মোদিজি কাউকে ছেড়ে কথা বলবেন না, কেউ পার পাবেন না। যে কটা দেশ রয়েছে এর পেছনে, অন্তর্ঘাতের পেছনে, যদি সামান্যতম তাদের নামও উঠে আসে, তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে 1 মাস কি 1.5 মাসের মধ্যে। শুধু তদন্ত রিপোর্ট সামনে আসার প্রয়োজন, এবং এই তদন্তে যারা সহযোগিতা করছে তারা হচ্ছে বিদেশি সংস্থা, বোয়িংয়ের লোক সংস্থা, বোয়িংয়ের মতো কোম্পানি। তাদের একটা নাম আছে, যশ আছে। বোয়িংয়ের বিমান ভেঙে পড়া মানে বোয়িংয়ের শেয়ার ডুমুর ডাউন হয়ে যাবে। তাহলে বোয়িং নিশ্চয়ই চাইবে না যে তাদের বিমানের কোনো ত্রুটি বেরোক। তারা অন্তর্তদন্ত করছে পুরো, এবং তারাই বলে দেবে যে এইখানে ফেলিওর করা হয়েছিল, এইখান থেকে এই গন্ডগোলটা করা হয়েছিল, আমাদের লোকও রয়েছে। ফলে কি হবে, একটা বিদেশি
সংস্থার কিন্তু একটা ছাপ থাকবে, যারা তদন্ত করেছে, তদন্ত করে দেখেছে এইখানে একটা অন্তর্ঘাত হয়েছে। যদি হয়ে থাকে তাহলে যেটা বললাম, অস্তিত্ব সংকটই দেখা দেবে যে কটা দেশ এর পেছনে জড়িত আছে। এখন পুরোটাই হচ্ছে গিয়ে আন্দাজের কথা। আগে তদন্ত হোক, তদন্ত হয়ে কি বেরোয় না বেরোয় তার জন্য আমাদের তো অপেক্ষা করতে হবে।